শেষ করে দাঁড়ালো না আর থমথমে পায়ে প্রস্থান করলো বসার ঘর। ইসুর যাওয়ার পানে চেয়ে ফের গলা উঁচিয়ে শুধালেন মামু। ধরে নিলাম হ্যাঁ। যেতে যেতে নিঃশব্দে উপহাস করে হাসলো ঈশানী। মনে মনে আওড়ালো, যেন আমার সম্মতি দিয়ে আদৌ কিছু যায় আসে। তারপর বিয়েটা ভাঙলো কি করে? এসে ঈশানীকে থামিয়ে দিয়ে সবেগে প্রেস্টে ছিল নিঝুম। বাড়ির কাছাকাছি ল্যাম্প পোস্টটা নিয়ন আলো ছড়াচ্ছে, মানুষ জনের আনাগোনা নগণ্য। অথচ স্ট্রিট লাইটের নিচের বেঞ্চিটাতে হঠাৎ মনে হলো কেউ বসা। আনমনা চাহনি গায়ে হলো ঈশ্বর। সচকিত হয়ে ছোট ছোট করে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে ছুল এক পল। কই না, কেউ নেই। ইদানিং একটু বেশি ভাবি আমি। ধুর, কি হলো বল না, বিয়েটা ভাঙলো কি করে? ফের নিঝুমের কথায় কর্ণপাত করে ঈশানী জানায়, চোখ বিয়ে ভাঙেনি তো। বিয়ের আগের রাতে ছেলের পুরো বাড়ি সহ জ্বালিয়ে দিয়েছে কেউ। কপালে উঠে গেল নিঝুমের ভয়াতুর স্বরে শুধলো, কি বলিস? ঠিক আছে তো ওনারা? কেউ বাঁচেনি। এক রাতের ব্যবধানে পুরো পরিবার জ্বলে পড়ে ছায়ে রূপান্তরিত হয়েছে। কলিজার পানি শুকিয়ে কাট। এসব কি হচ্ছে বলতো? পুলিশ কিছু করতে পারছে না? হাত গুটিয়ে কেন বসে আছে তারা? জানি না, দুটো ঘটনাই পুলিশের নিকট অমীমাংসিত। এমনকি আমার কাছেও পুরোটাই মিস্ট্রি। তবে একটা জিনিস ভালোই হয়েছে বুঝলি, অহরহ বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়েছে একদম। সবাই মনে করে আমি অপয়া, সেই সঙ্গে আমার মাও। কথা শেষ করে ব্যথতুর হাসলো ঈশো। কিছুক্ষণ ভেবে নিঝুম শুধলো, রিজেক্টেড কলের ব্যাপারে কিছু বলেছিলি? ফোনের নোটিফিকেশন অপশনে নজর বুলিয়ে জবাব দিল ঈশানী। আর বলিস না, প্রায়ই এরকম নাম্বার থেকে হুটহাট মেসেজ আসে। আমি বুঝতে পারি না নাম্বারগুলো এমন প্রাইভেট কেন। তারপর কি সব সিল্লে মেসেজ। ধর সন্ধ্যা বেলায় মেসেজ আসবে, গুড মর্নিং। ঈশানী কথা ফিক করে হেসে দিল নিঝুম, বলল, হবে হয়তো এলাকার কোনো বকাটের আজেরা কাজ। এসব নিয়ে তো বেশি ভাবিস না তো। বেশি ডিস্টার্ব করলে সিম পাল্টে ফেলিস। নীরবে হ্যাঁ সূচক মাথা নাড়লো ঈশানী। ছট করেই বলল, আজ শুধু আমার কথাই শুনে গেলি, তোর কথা কিছু বললি না যে? কি উৎকণ্ঠায় ঝুমঝুম করে উঠল নিঝুম ভীষণ আগ্রহ নিয়ে, বলে, দেখেছিস আমি কতটা বেখেয়ালি? যে কথাটা বলতে কল দিলাম এতক্ষণ সেটাই বলা হলো না। কথা তাড়াতাড়ি বল। ঈশানীর কণ্ঠে উচ্ছ্বাসের জোয়ার। গড়িমসি না করে নিঝুম জানালো, খালামণির বাড়িতে বেড়াতে আসি, খুব শীঘ্রই তোর সঙ্গে দেখা হবে। হাজারো দুশ্চিন্তার মাঝে এটুকু শুনে খুশিতে দুলে উঠল ঈশানীর বিষণ্ণ মন। পুলকিত বদনে জড়তাহীন বেসামাল কঞ্চে বলল, সত্যি বলছিস? তাড়াতাড়ি আয় নিঝুম, আমাদের মার্কেটে বড় করে বসন্ত উৎসবের আয়োজন চলছে। তুই এলে দুজনে একসঙ্গে শাড়ি পরে যাব। নীরব হাসিতে প্রসারিত হলো নিঝুমের পেলক উষ্ঠধর। ছোট্ট করে জানালো, আচ্ছা যাব। কথা বলতে বলতে অবশেষে বাড়ির গেটে প্রবেশ করে ঈশানী। মেয়েটা বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আধারের মাঝে থেকে কুয়াশার বুক চিরে নিঃশব্দে বেরিয়ে আসে কালো পোশাকধারী এক ঝাপসা অবয়ব। নীলাম্বরী যতদূর এগোয় তত দূর অবধি গভীর দৃষ্টিতে পরখ করে সে আপাতত অতপর কানের এয়ারপড সচল করে গম গম আওয়াজে কাউকে আশ্বস্ত করে জানায়, শি ইজ টোটালি সেফ নাও। রুমে ফিরে সব কাজ বাদে আগে সিকিউরিটি ক্যামেরাগুলো ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে ঈশানী। মনে মনে ভাবে, একজন ইলেকট্রিশিয়ান আনালে বোধহয় বেশি ভালো হতো। ওইদিকে ঈশানীর এসব ছেলে মানুষই কর্মকাণ্ডগুলো এক দৃষ্টিতে গভীর নয়নে পরখ করতে করতে রাজবাড়ির আওয়াজ বিড়বিড়াল অন্য একজন, তুমি আমাকে খোঁজার জন্য যে সিকিউরিটি ক্যামেরা লাগাচ্ছ সেই সিকিউরিটি কোম্পানি ওন করি আমি। এক হাতে হুইস্কি আর অন্য হাতে পৌরশালী অভ্যাসবশত চিবুকে আঙুল বোলাতে বোলাতে নিলিপ্ত ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টিপাত করে আছে এরিস। আজকাল এটা ওর সকল ব্যস্ততার ঊর্ধ্বে। ঈশানীর গন্তব্যে না থাকলে প্রিভিউ ভিডিওগুলো অযথায় টেনে টেনে দেখতে থাকে বারবার। আর যদি বাড়িতে থাকে তখন শত ব্যস্ততার মাঝেও কানে এয়ারপোর্ট লাগিয়ে হাতের অ্যাপেল ওয়াচের দিকে নজর রাখে সর্বক্ষণ। মিটিং, ডিল, মাফিয়া, রিইউনিয়ন, যে কোনো কিছুতেই এরিসের দৃষ্টি থাকে অ্যাপেল ওয়াচে নিবদ্ধ। আজকাল ঈশানীকে কোনোরূপ প্রাইভেসি দেওয়ার প্রয়োজন অনুভব করে না এরিস। সেটা যে কোনো অপ্রীতিকর দৃশ্যই হোক না কেন, বিন্দু পরিমাণ দ্বিধাবোধ না করে সবটা নিগুড়ে দর্শনে গ্রাস করে মাফিয়া বস। কোনো এক অযাচিত কারণে ও
মনে করে এটা একান্তে ওর প্রাপ্য, আর যেটা এরিসের সেটার ভাগ ও পৃথিবীর কাউকেই দেয় না, আর কাউকেও না। সিকিউরিটি? তখন থেকেই একই শব্দ বলে যাচ্ছে এরিস। ওর এই ভাবলেশীল মুখ দেখে কপল বেঁকে গেল তুষারের। সেই পাইথন লিডার উপর প্রচন্ড বিরক্ত হয়ে পড়ল। হ্যাঁ, সিকিউরিটি। তখন থেকে এটাই বলে যাচ্ছি আপনাকে। তুষারের কর্কশ আওয়াজে সম্বিত ফিরে পায় এরিস, গম্ভীর স্বরে বলে, আই হেট নয়েজ। কি হয়েছে সিকিউরিটির? সেই কখন থেকে বলে যাচ্ছে আমাদের বাংলাদেশের সিকিউরিটি কোম্পানির নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ হচ্ছে আগামী মাসে। মার্কেটিংয়ের জন্য একজন মডেল হায়ার করা হচ্ছে, ইন্টারন্যাশনাল মডেল, তবে বাংলাদেশি বংশোদ্ভূত। দেখতে বেশ সুদর্শন, নাম মাহিন বেঞ্জামিন। কিন্তু আপনি তো কানেই নিচ্ছেন না। কি বেঞ্জামিন বললে? মাহিন বেঞ্জামিন। তৎক্ষণাৎ মনে পড়ে যায় এরিসের এই নামটা। এক্স্যাক্ট এই নামটা ঈশানীর মুখে শুনেছিল ও। সে কি প্রশংসা! এখনো মনে পড়লে মস্তিষ্ক দাউ দাউ করে আগুন ধরে যায় ওর। বায়োডাটা দেখি। গম্ভীর স্বর ভেসে এলো বিপরীত প্রান্ত থেকে। তুষার বিস্মিত হলো, কৌতূহল কণ্ঠে বলে উঠল, মডেলের বায়োডাটা আপনি চেক করবেন? কিন্তু আমি তো আইপ্যাড নিয়ে আসিনি। কোনো কাজই তো ঠিকমতো করো না। কুচকানো নয়নে কথাটা বলে ফের ল্যাপটপে দৃষ্টিপাত করে এরিস। ওইদিকে পাইথন লিডারের তিরস্কারে থতমত গেল তুষার, সেই সঙ্গে আশ্চর্য হলো তিগন। আজকাল কোম্পানি মডেলের বায়োডাটা চেক করতে চাইছে, হঠাৎ কি হয়ে গেল মাফিয়া বসে? এক মনে বিড়বিড় করতে করতে লাউঞ্জ ত্যাগ করে তুষার। পরিশ্রান্ত কদমে এগিয়ে যায় নিজের রুমের দিকে। নিজ রুমে এসে কোনোরূপ সময় নষ্ট না করে প্রশস্ত কাউচে গা এলিয়ে দিল তুষার। চারিদিকে টানাপোড়েন অবশ হয়ে আসছে 24 ঘন্টা একাধারে দায়িত্বে অবিরত থাকা যান্ত্রিক শরীরটা। তবে নিজেও নিস্তব্ধতা ভেদ করলো খুটখুট ক্ষীণ আওয়াজ। কর্ণ সচল হলো তুষারের। নিমিষে অখিপট খুলে চোখ বুলালো ঘরের চারিদিকে। দেখলো কাবার্ডের সম্মুখে দাঁড়িয়ে আছে রুশকন্যা ফ্লোরা। সম্পূর্ণ মনোযোগে স্থির রেখে নির্লিপ্ত জামা কাপড় গোছাচ্ছে সে। চিরচারিত ফিনফিনে ফ্রক আর অ্যাপ্রন মারাত্মক স্নিগ্ধ লাগছে তাকে। বাঁধন হারা সর্পিল কেশ চুড়ে খেলা করছে ইচ্ছ রক্তিম আভা। শীর্ণকায় শরীরের প্রতিটি গঠন ধনুকের মতো সুস্পষ্ট আর আকর্ষণীয়। তলব মুখশ্রীতে অকৃত্রিম গোলাপি আভা, যেন গাছ থেকে পেরে আনা তরতাজা সুমিষ্ট পাকা ফল। তুষারের ভাবনার মাঝে হাতের কাজ সম্পূর্ণ করে এদিকে ঘোরার জন্য উদ্যত হলো ফ্লোরা। তৎক্ষণাৎ পাঁচ সাথে তুষার ঘোর আপত্তি জানিয়ে বলে, কিছু হয়নি, আবারও গোছাও। ফিরকুচ গেল ফ্লোরা। এতক্ষণ ধরে পরিশ্রম করে পুরো কাবার্ড গোছানোর পর বলছে কিছুই হয়নি। আজব মানুষ। কেন যেন কথা বাড়াতে ইচ্ছে হলো না মোটে। তাই তুষারের পানে বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে ফের কাবার্ড গোছাতে আরম্ভ করলো মেজা। পুনরায় ঘর জুড়ে নেমে এলো বিরস নিস্তব্ধতা। তুষার চেয়ে রইল শুধু। দ্বিতীয়বারের মতন গোছানোর কাজ শেষ করে ওর দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছিল ফ্লোরা, এবার হয়েছে? না হলে নিজে করে নিন, আমি আর পারবো না। বেখিয়ারে কাবার্ডের দিকে এক পলক দৃষ্টিপাত করলো তুষার, অতঃপর ছোট্ট করে জানালো, ঠিক আছে। ফ্লোরা চলে যাচ্ছিল, তার আগে পিছুটাকে তুষার তপ্ত স্বরে জিজ্ঞেস করে, এত অভিমান কেন তোমার? সেই কবে থেকে মুখ ফুলে আছো? ঘাড় ফিরিয়ে প্রত্যুত্তর করলো ফ্লোরা ছিল করে হেসে বলল, আপনি হলেন রাশিয়ান গ্যাংস্টার, ম্যান পাওয়ার অফ ব্রাটভা। আপনার সঙ্গে অভিমান করার অধিকার কোথায় আমার? অভিব্যক্তিহীন তুষার প্রগাঢ় তমসায় ছেয়ে গিয়েছে ওর স্তব্ধ মুখমণ্ডল। চোখের মাঝে আকাশ বিষণ্ণতা ধরে রেখে জবাব দিল শুধু, অথচ আমার মনে হয় তোমার যতটুকু আছে তার ন্যূনতম অংশটুকু পৃথিবীর অন্য কারণ নেই। কি বললেন বুঝিনি। বুঝতে হবে না, এখন যেতে পারো। রাগ হলো ফ্লোরার। একে তো সোজা কথা সোজাভাবে বললো না, তার উপর মুখের সামনে ঠেস করে বলল, যেতে পারো। আবারও ভেতর ভেতর অভিমান হুহু করে উঠে ওর নাজুক পক্ষ পেঞ্চল, অথচ সামনাসামনি বিরক্তির স্বরে ঝাঁঝিয়ে বলে উঠছে, যাচ্ছি। ফ্লোরা চলেই যাচ্ছিল, ফের পিছু ডাকে তুষার নিরেট স্বরে বলে, লাইটটা অফ করে যাও। আধুনিক সিস্টেম মুখে বললেই অটোমেটিক অফ হয়ে যায় লাইট। তবু অহেতুক ফ্লোরাকে পেরেশানি দেওয়ার কি মানে আছে জানা নেই ওর। আগত বিরক্ত বোধ করলো মির্জা, ধারালো স্বরে বলল, আমাকে এত জ্বালাতন করেন কেন আপনি? কোনো কারণ নেই, স্রেফ অভ্যাস।
বউকে গিয়ে করুন, সে এসব অভ্যাস সহ্য করুক, আমি পারবো না। আমি জীবনে বিয়ে করব না, তাই বলে কি আমার অভ্যাস চালু রাখার জন্য কোনো মানুষ থাকবে না? এদিকে যোগ দেখ, তুমি বলো। থাকুন আপনি আপনার যুক্তি নিয়ে, আমি গেলাম। তেতো স্বরে কথাগুলো বলে গটগটিয়ে বেরিয়ে গেল ফ্লোরা। ওইদিকে ফ্লোরা চলে যেতে আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে কপালে বাহু ঠেকিয়ে নীরবে চোখ বুঝলো তুষার। অতিবাহিত হলো খানিকক্ষণ, কয়েক মুহূর্ত বাদে পা চিপে চিপে ফিরে এলো ফ্লোরা। ঘুমন্ত তুষারের গলা থেকে টাইটা ঢিলে করে দিল সাবধানে, অতঃপর পা থেকে জুতো জোড়া খুলে শরীরে চড়িয়ে দিল উষ্ণ চাদর। যাওয়ার আগে লাইটটা অফ করে দিয়ে ব্যথাতুর আওয়াজে রিনরিনিয়ে বলল, গুড নাইট। ফ্লোরা চলে গেলে অন্ধকারের মাঝে মৃদু হেসে নির্বিঘ্নে ঠোঁট নাড়ল তুষার। গুড নাইট। আই ওন দ্য সিকিউরিটি কোম্পানি, যার শাব্দিক অর্থ দাঁড়ায়। প্রায় বছর খানেক পরে আজ দেশে ফিরেছেন বাংলাদেশের প্রখ্যাত গ্লোবাল সুপারস্টার মাহিন বেনজামিন। সামাজিক মাধ্যমগুলো থেকে জানা যায়, দেশীয় মানচিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজের কর্মদক্ষতা এবং সুখ্যাতি বিস্তারের প্রয়াসে গত বছরের মাঝামাঝি সময় কানাডায় পাড়ি জমিয়েছিলেন মাহিন, এবং সেই কাজে বেশ সফল হয়েছেন তিনি। কুড়িয়েছেন দেশি বিদেশি একাধিক সম্মাননা, মডেল, পৃথিবী বিখ্যাত সব ব্র্যান্ডের পোশাক প্রদর্শনীতে। আর তাই তো সব জল্পনা কল্পনার ইতি টেনে মডেলিং পোশাকের সামনে রেখে বেশ কয়েকটি খ্যাতিমান কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়ে অবশেষে দেশে ফিরলেন মাহিন। নিঃশ্বাস নেওয়ার ফুসরতটুকু নেই। টেপ রেকর্ডারের মতোই গড় গড় করে আওয়াজে সংবাদ পেশ করে 1 সেকেন্ডের মতো থামলেন বক্তা। এয়ারপোর্টে লাইভ টেলিকাস্ট হচ্ছে। লোকটা কথার জোয়ারে লাগাম টানতে না টানতে ভিআইপি এক্সিট ধরে বেরিয়ে এলো দুজন কালো পোশাকে সুঠাম দেই বলবান পুরুষ। দেহরক্ষী হবে হয়তো। এর পরপরই ইউ টার্ন ধরে বেরিয়ে আসে অ্যাডিডাস ব্র্যান্ডের গ্রে ট্র্যাক স্যুট আর নাইকি খচিত স্নেকার্স পরিহিত একটা ছিমছাম গড়নের লম্বাটে পুরুষ। বয়স কতই বা হবে, 27-28 কিংবা তার চেয়ে একটু বেশি। তবে আপাতত ম্যানলি হাঁটার সৌন্দর্য আর গতিবিধি তার পরিচয় বাহক। যদিও লোকটার পুরুষালী মুখায়ব সমগ্রটা ঢাকা পড়েছে কালো মাস্কের অন্তরায়, তাও যে কেউ এক দেখায় নিঃসন্দেহে বলে দিতে পারবে এটাই মাহিন বেনজামিন। মাহিন বেরোতেই অপেক্ষার অবসান ঘটল সকলের। এয়ারপোর্টের অভিমুখে জোর কদমে ছুটে আসতে লাগলো গণজোয়ার। তাদের বেশিরভাগই তরুণ তরুণী। অজ্ঞতা অনুগামী ভক্তকুলের সান্নিধ্যে দাঁড়াতে হলো মাহিনকে। ছবি তুলো কয়েকজন। এরপর শুরু হলো সাংবাদিকের একের পর প্রশ্নের বহর। পেশাগত অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের হালচাল সব কিছুই ছিল প্রশ্নের অন্তর্গত। মাহিন যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করলো, তবে পরিস্থিতি অনুকূলে নয়। হু করে ভিড় বাড়ছিল এয়ারপোর্টে। ইতিমধ্যে হট্টগোলের মুখরিত চারিপাশ। সিকিউরিটি পুলিশগুলো হিমশিম খাচ্ছে রীতিমতো। এই পর্যায়ে ভিড় ঠেলে দ্রুত এগিয়ে আসে মাহিনের পিএ দুর্জম। দেহরক্ষীর চোখের ইশারা দিয়ে ঝটপট পরিষ্কার করে ফেলল রাস্তাটা। অতঃপর সামনে এগিয়ে নিয়ে যায় মাহিনকে। পেছনে ফেলে আসা সাংবাদিকের প্রশ্নের জোয়ার থামিনি। এখনো কিছু শোনা যাচ্ছে, কিছু যাচ্ছে না। এত প্রশ্নের উত্তর দেওয়ার পরিস্থিতি নেই। সহসা গাড়ির দিকেই এগোচ্ছিল মাহিন। তন্মধ্যে কেউ একজন উচ্চস্বরে জিজ্ঞেস করে উঠল, বিয়ের পিড়িতে কবে বসছেন মহিন? আর যদি বসেও থাকেন তাহলে সেই ভাগবতীকে? আকস্মাৎ প্রশ্নটা চট করে স্থির মনোযোগ কেড়ে নিল মাহিনের। ফলসের পেছনে ঘুরল সে। মুখের আদলে স্মিত হাসি রেখে জানালো, আছে একজন। যদি তার অভিমান ভাঙাতে সক্ষম হই তবে শীঘ্রই সুসংবাদ পাবেন। এখানেই পজ হলো ভিডিওটা। মাহিনের হাস্যজ্জ্বল মুখখানা এখনো প্রতীয়মান পুরো আইপ্যাড জুড়ে। ট্রেডমিলের গতি স্থির করে হাতের সাহায্যে কানের এয়ারপোর্টগুলো টেনে টেনে খুলল এরিস। অতঃপর কাঁচের জানলা ভেদ করে সেগুলো ছুঁড়ে মারল জঙ্গলের অদূরে। তুষারের থমথমে অভিব্যক্তির পরিবর্তন হলো না তাদের। সে আইপ্যাড চাকে গুছিয়ে নিল সযত্নে। মাহিনের কিঞ্চিত প্রশংসা করে বলল, মানতেই হবে, হি ইজ ভেরি কনফিডেন্ট। মুখাবে রক্তিম হলো এরিসের। দাঁতের সাথে দাঁত পিষে গম্ভীর স্বরে বলে উঠল, ননসেন্স, সরাও এটাকে। হাস্যযোগ। মাথা নাড়ল তুষার। আইপ্যাড সমেত সরে গেল কয়েক পা। জিম রুমের এক পাশে
ছড়িয়ে রয়েছে আধুনিক ধাঁচে নান্দনিক কারুকাজ শোভিত কয়েকটি কালো রাঙা ডেভান। সামনে সেন্টার টেবিল অনুপস্থিতে, কালোর উপর স্বর্ণালী প্রলেপ দেখতে দেখতে চমৎকার লাগছে বেশ। তার পাশেই একটা মিনি ফ্রিজ, চুপচাপ সোডা আর কোমল পানীয় রয়েছে হয়তো। তুষার এগিয়ে গেল সেদিকে, ফ্রিজ খুলে হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান নিয়ে গিয়ে বসলো ডিভানে। বিস্তৃত ডিভানে গা ছড়িয়ে বসতে বসতে এরিসের উদ্দেশ্যে ভাবুক স্বরে প্রশ্ন ছিল সে। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। আজকাল আপনি কি খুব ডিস্টার্বড অ্যারিস? অকারণে রেগে যাচ্ছেন, হঠাৎ গার্ডদেরকে শুট করে দিচ্ছেন। ইভেন ব্লাড ট্যাবের মিশন কমপ্লিট হওয়ার পার্টটা পর্যন্ত সামান্য কিছু তুচ্ছ কারণে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিলেন। আমাদের কতগুলো ম্যান পাওয়ার নষ্ট হলো। Isn't this a cause for concern? নির্বিকারে সামনের পাঞ্চিং ব্যাগটার কাছে এগিয়ে এলো এরিস, বক্সিং গ্লাভসগুলো হাতে চড়াতে চড়াতে জবাব দিল। কি বলতে চাইছো স্পষ্ট করো। তুষার চালু তুষার কয়েক মুহূর্ত নিষ্প্রভ চোখে চেয়ে রইল উদ্ভ্রান্ত এরিসের পানে, যে এই মুহূর্তে পৈশাচিক দানবের মতো ফুসফুস করছে ক্রোধে। শরীরে সর্বশক্তি প্রয়োগ করে তীব্র কষাঘাতের তোড়ে বালু ভর্তি পাঞ্চিং ব্যাগটাকে দিশেহারা করে ফেলছে অহর্নিশ। নেতিয়ে যাওয়া ব্যাগটার আয়ুকাল ফুরিয়ে এসেছে যেন, তাও দমছে না মাফিয়া বস। পরিধেয় ব্ল্যাক শ্যাডো গেঞ্জি আর ব্যাগি কার্গোটা অচিরেই চোখ ধাঁধাচ্ছে গৌরবর্ণের পুরুষালী শরীর জুড়ে। মানানসই ঘমার্ত পেশিগুলো ক্রোধের তাড়নায় ফুলে উঠছে ক্ষণে ক্ষণে। এটি কোনোরূপ শরীর চর্চার স্বাভাবিক কার্যক্রম নয়, সেটা বেশ ভালোই উপলব্ধি করতে পারছে তুষার। ফলস্বরূপ নীরবতা ভেঙে প্রতিউত্তর করল সহসা, I think you need some peace, অ্যারিস। তৎক্ষণাৎ থমকালো এরিস, হাতের গতি পুরোপুরি স্তব্ধ হয়ে এলো ওর। মাফিয়া বসের ক্ষিপ্ততা থেকে কিয়ৎক্ষণ ফুসরত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল দোদুলমান প্যাঞ্চিং ব্যাগটা। চোখের মাঝে কৌতূহলের ইন্ধন ধরে রেখে ঘাড় ঘোরালো সে। মুহূর্তে আদান প্রদান হলো ক্ষীণ অভিব্যক্তির। আর ইউ শিওর? কণ্ঠের মাঝে কিছুটা অসঙ্গীত আর গভীরতা সুস্পষ্ট। তীক্ষ্ণ চোয়ালের প্রতিটি শিরা উপশিরা অস্থিরতা দাবানল, অথচ বিদ্রুপাত্মক স্বরে প্রশ্ন ছিল এরিস। প্রতিউত্তরে নেত্র পলে সায় জানালো তুষার কঞ্চে, দৃঢ়তা রেখেই বলল I'm sure. কথা বাড়ালো না এরিস। এদিক ওদিক ঘাড় ফুটিয়ে ফের বক্সিংয়ে মনোযোগ স্থির করলো সে। তীব্র কষাঘাতে অবিরত থেকে উদ্ভ্রান্ত আওয়াজে জানালো, Then bring me some peace, Tushar. I think you know very well where my peace is. আজ পয়লা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। ঋতুরাজের আগমনী রঙে রঙিন পুরো শহর। কোথাও কোনো মলিনতার লেশ মাত্র নেই, নেই একঘেয়ে সেই শীতল নির্জীবতা। সমগ্র শহর জুড়ে বইছে বাসন্তিক হিমেল হাওয়া, উৎসব মুখর চারিপাশ। বছরের অন্যতম এই রঙিন দিনটিকে স্বাগত জানাতে পিছিয়ে নেই রয়্যাল টিউলিপ পর্যটন এরিয়া। ইনানি আজ লোকে লোকারণ্য, একান্ত ব্যক্তিগত মালিকানাধীন বৃষ্টি ও জনসমাগমে পরিপূর্ণ। বিচের চারিদিকে অমোঘ পুষ্পরাজের স্নিগ্ধ বিচরণ, তাজা গোলাপ, গাঁদা আর রজনীগন্ধার সুবাসে মাতোয়ারা দিক বিদিক। উৎসব আর আধুনিকতার মিশেলে সকলের পোশাকে প্রস্ফুটিত হয়েছে অভিন্ন সংস্কৃতির বৈচিত্র্যতা। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবি পরিধেয় কপত কপতিরা যেন সদ্য ফোটা ভৃঙ্গরাজ। ফাল্গুনি আবহে গা ভাসিয়ে সুশ্রী অঙ্গে সফেদ আর বাসন্তী মিশেলে জামদানি শাড়ি চড়িয়েছে নিঝুম, খোপায় তুলেছে তাজা ফুলের গাজরা, ঘন পাপড়ি যুক্ত আখিদয় টেনেছে কাজল ভারী প্রলেপ ফিনফিনে, উষ্ঠপুটে জুড়ে লেপটে আছে মানানসই লাল লিপস্টিক। তবে শাড়ি পরে ভীষণ অস্বস্তি হচ্ছে ওর। না পড়েছে ঠিকভাবে কুচি সামলাতে, না পারছে ঠিকঠাকভাবে কুচি সামলাতে, আর না তো আঁচল। কোনো মতে শাড়িটাকে দু হাতে আঁকড়ে ধরে পা বাড়িয়ে যে বুটিক হাউসের দিকে। ঈশানী বোধ হয় ওখানেই আছে। বসন্তবরণ উপলক্ষে রয়্যাল টিউলিপে আজ এলাহি আয়োজন। পর্যটকদের মনোরঞ্জনের আয়োজন করা রয়েছে বিশাল কনসার্টের। আধুনিক ক্লাসিক্যাল অনেক শিল্পীরাই মঞ্চ মাতাবেন আজ। পরিষ্কার গোধূলি ললাটে ছুরছুর আলোর ছটা। সন্ধ্যা হলেই উৎসবে মেতে উঠবে সকলে। নিঝুম আর দেরি করলো না, সাজগোজে সাবধানতার হাত
বুলিয়ে এগিয়ে গেল বুটিক হাউসের পানে। সেখানে গিয়ে বাইরে থেকে ডাকলো ঈশানীকে। ইস্যু আছিস? নিজমের আওয়াজ পেয়ে ব্যাঘ্র কদমে এলো ঈশানী, জানল আরে আর ঘন্টাখানিক, এরপরেই মার্কেট বন্ধ হয়ে যাবে। ততক্ষণে একটু বিচটা ঘুরে আয়, আমি সবকিছু গুছিয়ে বেরোলে দুজন মিলে কনসার্টে যাওয়া যাবে। ঈশানীকে দেখে হতবিহ্বল নিঝুম মেয়েটার দিকে আশ্চর্য নজরে বুলিয়ে নমনীয় উষ্ঠধর আপনি ফাঁক হয়ে এলো ওর। দুহাতে ঈশানের বাহু আঁকড়ে ধরে অবাক স্বরে বলে উঠল, দাঁড়া তোকে দেখিনি আগে। ম্লান হাসলো ঈশানী কৌতুক করে শুধল, বেশি সুন্দর লাগছে বুঝি? অজান্তেই মুখের উপর হাত চলে গেল নিঝুমের। হতচকিত নয়ন জোড়া ঈশানীর ওপর নিপাতিত হলো ফের। বাসন্তী রঙে গা ভাসায়নি ঈশানী, আজ পড়েছে কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়ি। ধনুকের মতো বাঁকানো শরীরে মসৃণ শাড়ির আবরণ যেন দ্বিগুণ আকর্ষণীয় করে তুলেছে সুগঠিত নারী দেহের তির্যক অবয়ব। কানের পাশ ঘেঁষে খোলা চুলে আটকে আছে রক্তিম লাল গোলাপ। পেলক মুখশ্রী জুড়ে গোলাপি ব্লাসের মিহি আস্তর। অদর ডগা চিকচিক করছে রংহীন স্নিগ্ধ গ্লস। নীল জলরাশির ন্যায় অকৃত্রিম চোখ দুটো আজ লাবণ্যতায় সিক্ত। চোখের পলক ছাড়ার সঙ্গে সঙ্গে যেন অনিমেষ দুধি ছড়াচ্ছে সেগুলো। শেষ কবে এভাবে সেজেছিলি বলতো? নিজের কথায় ফিক করেই হাসলো ঈশানী, জানালো, মনে নেই, তবে তোর সঙ্গে দেখা হওয়ার খুশিতে ইদানিং মনটা আমার বেশ ফুরফুরে, নয়তো আমি আর কনসার্ট অসম্ভব। শেষ কথা অবিশ্বাসের পারদ বিতৃষ্ণায় চোখ বড় বড় করে ফেলল ঈশানী। মৃদু হাসির ছঙ্কার ভেসে এলো অপর প্রান্ত থেকে। নিজম আশ্বস্ত করলো ওকে, বলল, চিল ইস্যু, আমি আছি তো। তাছাড়া এমন প্রোগ্রাম আমাদের ভার্সিটিতে অহরহ হয়ে থাকে, আমার অভ্যেস আছে। নিজমের কথার পাশে ঈশানী কিছু বলবে তার আগেই ওপাশ থেকে ভেসে এলো পৌরশালী কণ্ঠের অযাচিত প্রশংসা বাক্য। হায় হায়, আমি তো দৃষ্টি ফেরাতেই পারছি না। ফাগুনে বুঝি বউ ফুল ফোটে? অদর্কিতে চোখ ঘোরালো নিঝুম ঈশানী। আশ্চর্যের চরম শিওরে পৌঁছে চকিতে দৃষ্টিপাত করলো অপর প্রান্তে। দেখলো বুকের উপর দু হাত ভাঁজ করে দেয়ালে ঠেস দিয়ে নিনিমেষ চোখে এদিকে চেয়ে আছে পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন যুবক। তোমাকে আজ সত্যি সত্যি পরীর মতো লাগছে ঈশানী। শাড়ি পরিহিতা বাঙালি পরী, চমৎকার উপাধি দিয়েছি না বলো? ঠোঁট প্রসারণ করে নিঃশব্দে হাসতে লাগলো ছেলেটি। কিঞ্চিত নাক ফুলে বিরস মুখে প্রত্যুত্তর করলো ঈশানী, ডালি করোনা তো রিদান, যাও নিজের দোকানে যাও। মোটে ওই হ্যালি করছি না। ওই চন্দন টাকা ফাঁকা কপালটা দেখছো? ওখানে একটা কালো টিপ খুব মানাতো, তাহলে এই বাঙালি পরী শব্দটাই পরিপূর্ণ। আঙুল উঁচিয়ে ঈশানীর কপালটাকে ইশারা করলো রিদান ওদিকে। রিদানের ফ্ল্যাটিং দক্ষতা দেখে অভিভূত হয়ে ঠোঁট উল্টালো নিঝুম। অনর্থক কথায় গা ভাসালো না ঈশানী। রিদানকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে ছট করে বলল, আরে তোমার কাস্টমার দাঁড়িয়ে আছে দেখি। ধরফড়িয়ে উঠল রিদান। তাড়াহুড়ো করে ঘাড় ঘুরিয়ে দোকানে চোখ বুলালো এক বল। সুতল, সত্যি বলছো? হাসুচক মাথা নাড়া ঈশানী উচাটন স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, মাত্রই ভেতরে ঢুকলো দুজন। ঈশানীর কথা এক দণ্ড দাঁড়িয়ে অতিবাহিত করার ফুসরত পেল না রিদান। ব্যতিগ্রস্ত হয়ে তক্ষুনি ঢুকে গেল দোকানে। রিদান, কে এটা? দেখতে তো বেশ ভালোই। চলে যেতে সন্ধিয়ান হয়ে ড্রেসটি চুলো নিয়েছ ভাবলিসিন হয়ে সামনের অ্যান্টিকের শপটার পানে এক পল দৃষ্টি বোলালো ঈশানী। অতঃপর জানালো, রিদান, পাশে যে বড় অ্যান্টিকের জিনিসপত্রের শপটা দেখছিস, ওটা ওর। এমনিতে ভদ্র, বেশ সাহায্যপরায়ণ ও বটে, তবে কথা একটু বেশি বলে, যেটা আমার একদমই পছন্দ নয়। তবে যাই বলিস, সেলের ফ্ল্যাটিং স্কিল কিন্তু মারাত্মক। কেমন ইনিয়ে বিনিয়ে তোর প্রশংসা করে গেল দেখলে? নিজমের কথায় ছোট উল্টালো ঈশানী। হাতের জিনিসগুলো সমেত দোকানের দিকে ফিরে যেতে যেতে আশাতীত স্বরে বললাম, কি জানি কি। সন্ধ্যার আকাশে তারার দেখা নেই। ইচ্ছু মেঘে ঢাকা পড়েছে চিকন লম্বাটে চাঁদ। অবশ্য আজ চাঁদের আলো নিয়ে মাথা ব্যথা নেই কারোর। ধরনী জুড়ে রাতের পর্দা টেনে দিতেই জ্বলে উঠেছে রং বেরঙের স্ট্রিট লাইট। ফেরি আর স্মোকি লাইটের মৃদু আলোতে চমৎকার দুতি ছড়াচ্ছে পুরো রয়্যাল টিউলিপ। কনসার্ট শুরু হয়েছে বহুক্ষণ। এক পাশে তানপুরার তরঙ্গ ছাসে রবি ঠাকুরের অপ্রার্থিব গানের সুর, আর অন্য পাশে ভৈরব নৃত্যের অমোঘ সংস্কৃততা।
বিমুক্ত করেছে শ্রোতা সমাজের মন মস্তিষ্ক। সুরের মূর্ছনায় ডুবে থাকা কণ্ঠশিল্পীর তালে গলা মিলিয়ে একযোগে গাইছে সকলে। দূর হতে আমি তারি সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারি সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহন যে বাঁধন অকারণ, মায়াবন বিহারিণী। একদিকে মায়াবন বিহারিণীর মন মাতানো সুরের তালে হারিয়ে যাওয়ার বাসনা, অন্যদিকে নিগুড় আধারের বুকে চিরে কালো পোশাকধারী এক বিশেষ বাহিনীর আগমন। চোখের পলকে তারাও ঘেরাও করে নিয়েছে সমগ্র ইনানি বীজ। কেউই সশস্ত্র নয় তারা, তবুও মূর্তিমান সচকিত মস্তিষ্কের গভীর দৃষ্টি যেন আদেশ পাওয়ার বিমূর্ত অপেক্ষা। সেই বিকেল থেকে শাড়ির হালচালে বিরক্ত নিয়েছ। জনসমাগমের মাঝখানে পরে কখন যে কুচি খুলে হাতে চলে এসেছে সেই হদিশ জানা নেই ওর। কিন্তু যখন টের পেল তখন সংকোচ আর বিরক্তি এক নিষ্ঠায় কুপকাত মস্তিষ্ক। এভাবে দাঁড়িয়ে থাকা তো সম্ভব নয়। অজ্ঞতা উপায়ন্তর না পেয়ে ঈশানীকে ডেকে উঠল নিছ। ইস্যু একটু ঝামেলা হয়ে গিয়েছে, আমাকে এক্ষুনি ওয়াশরুমে যেতে হবে। আওয়াজের কারণে শব্দ শোনা মুশকিল, তবুও বহু কষ্টতে হাসচক মাথা নাড়িয়ে উঁচু প্রশ্ন ছিল ঈশানী। কি হয়েছে, আমি কি সাথে আসবো? ঠিক এদিক ওদিক মাথা নাড়িয়ে না জানার নিঝুম বল, আসার দরকার নেই, তুই এখানেই থাক, অন্য কোথাও যাস না। হারিয়ে গেলে আবার ঝামেলা। ভিড়ের মাঝে ফোন করলেও শুনতে পাবি না। ঠিক আছে, যা তুই, আমি এখানেই আছি, জলদি ফিরে আসিস। ঈশানী কথায় সাহা জানিয়ে তাড়াহুড়ো করে চলে গেল নিঝুম। অচেনা ভিড়ের মাঝে চেনা মুখটা হারিয়ে যেতেই বেঘরে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। ভেতর ভেতর কেমন একটা অশুভ দাঙ্গা চলছে ওর, যেন কোথাও কিছু ঠিক নেই। তৃষ্ণে তেতো হয়ে আছে জিভের চকা। আজ একটা শুভ দিন, সবকিছু ভালো হবে সেই ভেবেই নিজেকে খানিক আশ্বস্ত করলো ঈশানী। ভুলভাল চিন্তা বাদ দিয়ে ফের মনোযোগ স্থির করলো কনসার্টে। ঠিক তখনই বলা নেই কওয়া নেই কোথা থেকে যেন ছুটে এসে ঈশানীর সামনে হাঁটু করে বসে পড়লো হৃদয়ান। হাতে এক গুচ্ছ তাজা গোলাপ, সেগুলো বাড়িয়ে দিল ঈশানীর পানে। চমৎকার হেসে বলা, গত 2 মাসে কতবার বলতে চেয়েছি তার ইয়াক্কা নেই। কেন যেন তোমার গম্ভীর ব্যক্তিত্ব বারবার পিছু হটিয়ে দিত আমাকে, কিন্তু আজ আর পিছু হটার সময় নেই। কারণ আজ তো শুধু পয়লা ফাগুন নয়, আজ ভালোবাসা দিবসও বটে। আজ না জানালে খুব আফসোস হতো মনে, তাই ভয়কে জয় করে কথাটা বলতে চলেই এলাম। ঈশানী, তোমার অকৃত্রিম রূপে অভিমিত আমি, তোমার অভূতপূর্ব চাহনিতে ঘায়েল হয়েছে হৃদয়। তুমি কি তার দায়ভার নিবে? একটু সামান্য একটু ভালোবাসার পরশ দিয়ে বাঁচাবে এই অধমকে? মাথা ঘোরাচ্ছে ঈশানের। এত এত মানুষের মাঝে এইসব সার্কাস মোটেও পছন্দ নয় ওর, অথচ সেই তখন থেকে একাধারে ভালোবাসার বুলি আওড়াচ্ছে হৃদয়ান। ওকে এখনই সরানো দরকার। মানুষ কি ভাবছে? মাত্রাতিরিক্ত দ্বিধাগ্রস্ততায় কথা গুলিয়ে যাচ্ছে ঈশ্বর। কিছুতেই গোছানো শব্দগুলো বাক্য আকারে নির্গত হচ্ছে না, কণ্ঠনালী ভেদ করে। তাও বহু তিতিক্ষার পরে সামান্য একটু বাক্য উচ্চারণ করলে ঈশানী। দেখো হৃদয়ান, এসব নিয়ে পরেও কথা বলা যাবে, তুমি প্লিজ উঠে এসো, মানুষ দেখছে। মৃদু হাসল হৃদয়ান, বলল, তোমার অস্বস্তি হলেই উঠে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ এগুলো ফিরিয়ে দিও না। মামার ঝুড়ির শেষ ফুল কটা নিয়ে এসেছি তোমার জন্য। না দেখো। ঠিক আছে ঠিক আছে। হাত উঁচে তৎক্ষণাৎ ঈশানীকে থামিয়ে দিল হৃদয়ান। ধাতস্থ স্বরে বলল, এক্ষুনি চিন্তিত হতে হবে না, উত্তরটা না হয় তোলা থাক, পরে শুনে নেব। অ্যাটলিস্ট ফুলগুলো তো নাও, ইটস আ হাম্বল রিকোয়েস্ট। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। এদিক ওদিক অস্বস্তির নজর বুলিয়ে জলদি করে নিয়ে নিল ফুলগুলো, অতঃপর ঢুকিয়ে রাখলো সোজা ব্যাগে। রয়্যাল টিউলিপের উচ্চ ভবনের টপ ফ্লোরের কাছে জানলাটা খোলা পড়ে আছে বহুক্ষণ। সেখানে নিলিপ্তে দাঁড়িয়ে দীর্ঘকায় এক পুরুষালী অবয়ব, ধারালো মুখশ্রী জুড়ে তার উদ্ভাসিত পাশবিকতা। ধূসর চোখ দুটো আটকে আছে দূরবীনে। নিজের দৃশ্যটুকু বিনা বাক্যে অবলোকন করে কর্ণকুহুরে এয়ারপোর্ট বসালো সে। অতঃপর কাউকে কঠোর আদেশ করে রুক্ষ আওয়াজে জানালো,
Need some privacy. ব্যাস সঙ্গে সঙ্গে গ্রেনেড বিস্ফোরণের প্রকাণ্ড আওয়াজে প্রকম্পিত হয়ে উঠল ধরিত্রী। চোখের পলকেই বদলে গেল দৃশ্যপট। জীবন নিয়ে পালানোর আমূল প্রচেষ্টায় আপামর ছুটতে লাগলো বিকেলের সেই বাসন্তী রাঙা ভিঙ্গরাজের দল। আকস্মাৎ সহিংসতায় ভরকে গেল ঈশানী। চোখের সামনে দাউ দাউ অগ্নিশিখার অপ্রতিরোধ বিচরণ। এ যেন বিভীষিকাময় রাশিয়ার একচ্ছত্র প্রতিচ্ছবি। ছত্রভঙ্গ মানুষগুলো যে যেখানে পারছে ছুটে গিয়ে আশ্রয় নিচ্ছে, কেউ কেউ জীবন যুদ্ধে হেরে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করছে বিভৎস লহমায়। অ্যান্ড